আসসালামু আলাইকুম সবাইকে। নীরব ভালোবাসা গল্পের 18 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। বেলা বাজে 10টা। ভোরের পাখিদের কোলাহল বন্ধ হলেও থেমে নেই জনমানুষের কোলাহল। নতুন একটি দিনের সূচনার সাথে সাথে কর্মব্যস্ত মানুষেরা লেগে পড়েছে তাদের নিত্যকর কাজে। আশেপাশে সৃষ্ট এই কোলাহল সবসময় স্বাভাবিক লাগলেও আজ কদিন যাবৎ তা কাটার মতো বিচ্ছে মেজবার কানে। সেদিনের ঘটনার পর থেকে আজ দুদিন হলো তার সঙ্গে কথোপকথন বন্ধ রেখেছে উল্লাসী। কিছু জিজ্ঞেস করলেও এড়িয়ে চলছে, কাছে ঘেঁষছে না, এমনকি রাতেও একা ঘুমাচ্ছে। ভয়ঙ্কর সেই রাত্রি যাপনের পর বেশ মিয়ে পড়েছে মেয়েটি। কেন শুধু শুধু অসহায় বাচ্চা একটি মেয়েকে নিজের জীবনের সঙ্গে জড়ালো সে? বাবার অন্যায় মেনে কেন মুখ বুজে রইল? নয়তো 8-10টি স্বাভাবিক মেয়ের মতো বেড়ে উঠতো উল্লাসী। আজ মেয়েটির সঙ্গে যে অন্যায় করছে তাতে নিজেকে ধর্ষক ছাড়া দ্বিতীয় কিছু বলতে পারছে না সে। আসলেই কি সে ধর্ষক? এতে কি সাই ছিল না উল্লাসীর? বুঝে হোক বা না বুঝে, সাই তো ছিল তার। তাহলে কেন আজ তাকে এতটা অনুতপ্ততায় পুরাচ্ছে উল্লাসী? সে কি বুঝতে পারছে না তার এ ধরনের আচরণে ঠিক কতটুকু কষ্ট পাচ্ছে সে? চুপচাপ খানিকক্ষণ থ মেরে বসে থাকার পর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো মেজবা। উদ্বিগ্ন মনে পায়চারি করলো শুধু পুরো চেম্বার জুড়ে। এই হলো অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করার ফল। আজ উল্লাসীর জায়গায় কোনো প্রাপ্তবয়স্ক বুঝদার মেয়ে হলে কখনোই এ ধরনের পরিস্থিতিতে পড়তে হতো না তাকে। বিয়ের পর থেকে শুরু করে আজ এই পর্যন্ত এই নিয়ে কম মিথ্যার মুখোমুখি হতে হয়নি তাকে। তবুও সে সবটা মেনে বুঝে শুনে সামনে অগ্রসর হয়েছে এবং উল্লাসীকে নিয়ে তার মনের অনুভূতি সৃষ্টি হয়েছিল বলে সে এতটা পথ মিথ্যার আশ্রয় নিয়ে এগোতে সক্ষম হয়েছে। নয়তো কি দরকার ছিল উল্লাসীকে স্ত্রীর মর্যাদা দেবার? দায়িত্ব হিসেবে গ্রাম থেকে নিয়ে এসেছিল তাকে। পাড়াতো বোন হিসেবে তা না হয় শুধু দায়িত্ব পর্যন্ত সীমাবদ্ধ থাকতো, তবে সে পারেনি নিজের স্ত্রীকে অন্য সঙ্গে জড়ানো তো দূরের কথা, তার পাশে নামটি পর্যন্ত শুনতে পারেনি। আজ সেই স্ত্রী তার পথ চলার সঙ্গী যদি তাকে না বুঝে, এর চেয়ে কষ্টকর দ্বিতীয় আর কি থাকতে পারে পৃথিবীতে? সে ঘুরের বসে অন্যায় করে ফেলেছে, তবে সহজ ভাষায় বললে প্ররোচনায় পরে অন্যায়টি করেছে এবং তা সে অগ্রাহ্যও করছে না, বরং তা মেনে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে চাইছে। সেখানে উল্লাসী কেন সবটা মেনে সুস্থ স্বাভাবিক একটি জীবনে ফিরে আসতে চাইছে না? হঠাৎ ইভানা বলল, কিরে তুই আমার ফোন পিক করছিস না কেন? ইভানার গলার স্বর শুনে চিন্তার জগৎ ছেড়ে বেরিয়ে এলো মেজবা। দীর্ঘশ্বাস পেলে নিজের চেয়ারে ফিরে এসে বসে বলল, ফোন সাইলেন্ট ছিল রে। ইভানা বলল, ফোন না হয় আজ সাইলেন্ট ছিল, কাল কেন পিক করিসনি? রাতে লিমনকে নিয়ে ল্যাব এইডেও গিয়েছিলাম, তবে গিয়েই শুনলাম তুই নাকি কিছুক্ষণ হলোই বেরিয়ে পড়েছিস। মেজবা বলল, ওহ তা বাসায় আসলেই পারতি। মেজবার মুখোমুখি চেয়ারে বসে ইভানা বলল, লিমনও বলেছিল তোর বাসায় যেতে, তবে পরে উল্লাসীর কথা ভেবে আর যাওয়া হয়ে ওঠেনি। মেয়েটি ছোট, কি ভাববে না ভাববে। চোয়াল শক্ত হয়ে এলো মেজবার। গম্ভীর মুখে সে বলল, তোদের ইচ্ছা হলে তোরা যাবি, এখানে উল্লাসীকে তোদের নিয়ে ভাবতে হবে না। ইভানা বলল, কি হয়েছে বলতো, তোকে এমন অদ্ভুত লাগছে কেন? মেজবা বলল, কিছু না, আমি ঠিক আছি। ইভানা বলল, নো, আই থিঙ্ক সামথিং ইজ ফিশি। ঘাড় নেড়ে চেয়ারে মাথা এলিয়ে দিল মেজবা। ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে চোখ জোড়া বুঝে ক্ষীণস্বরে বলল, তুই বেশি বেশি ভাবছিস। ইভানা বলল, আই ডোন্ট থিঙ্ক সো, ইউ কল মি লাস্ট নাইট, অলদো দ্যাট ইজ ইউর পার্সোনাল ম্যাটার, বাট আই ওয়ান্ট টু নো। মেজবা বলল, তেমন কিছু না, বাদ দে। কপাল কুঁচকে ফেললো ইভানা। সন্দেহ হচ্ছিল তার, তবে মেজবার ব্যক্তিগত জীবন নিয়ে তার কথা বলা ঠিক হবে কিনা তা নিয়ে একরকম দ্বিধায় ভুগছিল। তবে আজ মনে হচ্ছে বেশ দেরি করে ফেলেছে সে। তার উচিত ছিল সেদিন রাতে পুরো ব্যাপার সম্পর্কে জানতে চাওয়া। মেজবার দুহাতে নিজের হাতের মাঝে বন্দি করলো ইভানা। তাকে আশ্বস্ত করে বলল, প্লিজ তুই আমাকে বলতে পারিস। ভরসার সন্ধান পেয়ে চোখ জোড়া মেলল মেজবা। অজস্র অস্থিরতা গলায় চাপিয়ে পুরো ঘটনা খুলে বলতে শুরু করলো ইভানাকে। উল্লাসীর আচরণ দ্বারা মানসিকভাবে আজ এতটাই ভেঙে পড়েছে যে সারাক্ষণ এক হিংস্র পাখির টুকরে টুকরে খেয়ে যায় তার বুকের ভেতরটা। ইভানা বলল, আর ইউ সিরিয়াস? আই মিন সিরিয়াসলি উল্লাসী তোকে এভাবে ট্রিট করেছে? ইভানার প্রশ্নে ব্যথাতুর গলায় মেজবা বলল, আমি কি করব বল, আমি জাস্ট বুঝতে পারছি না। আমি ওকে যথেষ্ট বুঝিয়েছি, কিন্তু ও কোনোভাবে মানতে রাজি নয়। হ্যাঁ আমি মানছি ও প্রচুর ভয় পেয়েছে, তবে সেই বই ভাঙানোর একটা সুযোগ তো আমায় দেবে। ইভানা বলল, আমি কি একবার উল্লাসীর সাথে কথা বলে দেখবো? মেজবা বলল, না দরকার নেই, তাতে হিতে আরো বিপরীত হবে। উদ্বেগপূর্ণ গলায় ইভানা বলল, তাহলে? মেজবা বলল, জানি না, আই এম টোটালি ফেড আপ। ইভানা বলল, শুন, আমার মনে হচ্ছে উল্লাসীকে তোর কিছুদিন সময় দেওয়া উচিত। ও যেহেতু ছোট, এসব ব্যাপারে অজ্ঞ, আই থিঙ্ক শি নিডস সাম টাইম। মেজবা বলল, আমি কি ওকে সময় দিচ্ছি না? আমি ভুল করেছি এন্ড আই এম অ্যাকসেপ্টেড, তারপর ও কেন বুঝছে না ও? ইভানা বলল, ও ছোট মেজবা। মেজবা বলল, হ্যাঁ ছোট। এই ছোট মেয়েকে বিয়ে করে আমার জীবনটা আমি ধ্বংস করলাম। না সেদিন মুখ বুঝে আব্বার কথা শুনতাম, আর না এমন পরিস্থিতিতে পড়তাম। আজ ওর জায়গায় কোনো অ্যাডাল্ট ম্যাচুয়ার মেয়ে, ধর তুই থাকলে কি এমন পরিস্থিতিতে পড়তে হতো আমায়? মেজবার প্রশ্নের উত্তরে কোনো জবাব দিল না ইভানা। মেজবা ঠিক কি বোঝাতে চাইলো একথা দ্বারা? তাহলে কি মেজবার মনেও তাকে নিয়ে কিছু একটা রয়েছে? বদমেজাজি বাবার ভয়ে কি তা প্রকাশ করতে পারেনি? আর কিছু ভাবতে পারলো না ইভানা। মেজবার দুহাত জুড়ে চেপে ধরে মনে মনে আওড়ালো, আমি তোকে ভালোবাসি, তবে তুই একটি বন্ধনে জড়িয়ে পড়ার পর আমি নিজেকে সামলে নিয়েছিলাম, কিন্তু এখন যখন উল্লাসী তোকে নিয়ে এতটা আনশিওর, তখন ইউ ডিজার্ভ বেটার মেজবা। গোসল সেরে কাপড় চোপড় ছাদে মেলে ফ্ল্যাটে ঢোকার সময় একবার মেজবার ফ্ল্যাটের দিকে যাবে কিনা তা নিয়ে ভাবলো মুন্নি সরকার। উল্লাসী দুদিন যাবত তাকে এড়িয়ে চলছে। মেয়েটি অবুঝ জানা ছিল, তবে এতটাও অবস্থা জানা ছিল না। যেখানে স্বামীর আদর ভালোবাসায় প্রতিটি মেয়ের কাম্য, সেখানে এই মেয়ে এক রাতের ভয়ে স্বামীর ধারে কাছেই ঘেসছে না। আদর ভালোবাসায় ভয়ের কি আছে তা এই দুদিন ভেবেও মাথায় আসেনি তার।
তার ক্ষেত্রে বিবাহিত জীবনের প্রথম রাতকে ঘিরে ভয় ছিল সে, তবে তা পার করার পর সকল ভয়ভীতি একদম কেটে গিয়েছে। সেখানে এসে ভর করেছিল একরাশ মুগ্ধতা, ঘোর আর আকাঙ্ক্ষা। সেখানে এই মেয়ে ভয়ভীতি কাটানো তো দূরের কথা, সেই ব্যাপারে কথা বলতেই নারাজ। এসবে এতই যখন ভয়, তখন প্রেম প্রীতি কেন করেছিলি? কথাটি উল্লাসীকে বলতে গিয়েও নিজেকে সামলে নিয়েছে বারবার। মেয়েটি ছোট, তাকে না হয় ধীরে সুস্থে সময় নিয়ে বোঝানো যাবে। উল্লাসী বলল, আপনি এসেছেন ভালো করেছেন, একটু দাঁড়ান। দরজা খুলে মুন্নি সরকারকে দেখা মাত্র ঘরে ফিরে এলো উল্লাসী। গুছিয়ে রাখা কাপড় চোপড়ের মাঝ থেকে নাইটি বের করে আবারও এগুলো সদর দরজার দিকে, তারপর বলল, এই যে ধরুন, আর কখনো এসব উল্টাপাল্টা জিনিস আমায় দেবেন না। থমথমে মুখে নাইটি হাতে নিল মুন্নি সরকার, তারপর বলল, কিছু কথা ছিল, ভেতরে গিয়ে বসে কথাগুলো বলবো। উল্লাসী বলল, আমি আপনার কোনো কথা শুনবো না। একরকম জোরপূর্বক ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করলো মুন্নি সরকার। উল্লাসীকে হাত ধরে টেনে নিয়ে এগুলো ড্রয়িং রুমের দিকে। এই মেয়ের উদ্ভট সব চিন্তা ভাবনার ইতিহাস ঘটিয়ে ছাড়বে সে। মুন্নি সরকার বলল, তোমার বয়স কত জানো? 14 বছর। দুদিন পর 15তে পা দেবে। তোমার মতো হাজার হাজার মেয়ে স্বামী সন্তান নিয়ে সংসার করে বেড়াচ্ছে, আর তুমি ঢং করে বেড়াও। নিজেকে এখনো বাচ্চা ভাবো তুমি? কত ছোট বাচ্চা তুমি, এখনো ফিডার খাও। চোখ জোড়া প্রশস্ত হয়ে এলো উল্লাসের। মুন্নি সরকারের হাতের মাঝ থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে উঁচু স্বরে বলল, আপনি আমার সাথে এভাবে কথা বলবেন না। মুন্নি সরকার বলল, কিভাবে কথা বলতে হবে আপনার সাথে? আপনি তো ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া, তাই না? উল্লাসী বলল, আপনি যান যান বলছি। মুন্নি সরকার বলল, থাকতে আসিনি তোমার বাসায়, আজ মেজবা বলে এসব রং ঢং করে কুলপাচ্ছ। অন্য কারো ঘরে গেলে এসব ঢং ছুটিয়ে নিজের পুরুষত্ব দেখাতে একদিনও সময় নিত না। নিজের ছোট বোন হিসেবে মেনেছিলাম তোমাকে, তুমি ছোট বলে তোমার ভালো মন্দর কথা বলতাম, এটাই না আমার দোষ হয়ে গেল এখন? উল্লাসী বলল, আপনি কখনোই আমায় বোন হিসেবে ভাবেননি, নয়তো বড় আদর করে আমাকে এমন একটি রাতের মুখোমুখি করতে পারতেন না। কই, সুহাকে তো কখনোই আমি এমন কোথাও রেখে আসবো না যেখানে ওর জন্য কষ্ট অপেক্ষা করছে। নিজের মাথা নিজেই চাপড়িয়ে উতলা কণ্ঠে মুন্নি সরকার বলল, আরে পাগল মেয়ে, এটা স্বাভাবিক একটা ঘটনা, প্রতিটি স্বামী স্ত্রীর মাঝে এসব ঘটে, এমনকি তোমার বাবা মার মাঝেও এসব ঘটেছে। উল্লাসী বলল, বাজে কথা বলবেন না। মুন্নি সরকার বলল, বাজে কথা কখন বললাম? এসব না ঘটলে তুমি এলে কিভাবে আকাশ পেটে? চোখ জোড়া ছলছল হয়ে এলো উল্লাসের। ধরা গলায় সে বলল, আমি আমার বাবা মার ভালোবাসার ফসল, আপনি দয়া করে আমার মাকে এসবের মাঝে টেনে আনবেন না। ছোট্ট একটি নিঃশ্বাস ফেললো মুন্নি সরকার। সময় নিয়ে নিজেকে শান্ত করে শীতল গলায় বলল, ঠিক আছে, আনলাম না। দেখো উল্লাসী, আমার কথা একটু মন দিয়ে শোনো। প্রতিটি স্বামী স্ত্রীর মাঝে এসব হয়, এটা স্বাভাবিক। অস্বাভাবিক কোনটা জানো? যখন স্বামী স্ত্রীর মাঝে এসব হয় না, তখন স্বামীরা নানান খারাপ কাজে নিজেদের জড়িয়ে ফেলে। আজ তুমি যদি মেজবাকে নিজের শরীর দিয়ে সুখ দিতে না পারো, মেজবা দুদিন পর ইভানার কাছে গিয়ে শরীরের চাহিদা মেটাতে যাবে, যা একজন স্ত্রী হিসেবে মানতে পারবে না তুমি। উল্লাসী বলবো, পারবো। ব্যথা দিয়ে ভয় দেখিয়ে যদি আমার নিজের জিনিস আমার কাছে রাখতে হয়, তাহলে আমার সেই জিনিসের দরকার নেই, যার ইচ্ছে সে নিয়ে যাক। মুন্নি সরকার বলল, এখন বলছো ঠিক আছে, কিন্তু যখন বুঝবে তখন এটা নিয়ে তোমার আফসোসের সীমা থাকবে না। উল্লাসী বলল, না থাকলে নেই, এ নিয়ে আপনার ভাবতে হবে না। মুন্নি সরকার বলল, বুঝার চেষ্টা করো। উল্লাসী বলল, আপনি জানতো, এমনিতেই আপনার কথা মেনে আমি পাগল হয়ে যাচ্ছি। উনি ঠিকই বলেছিল, আপনি আসলে একজন শ্রেষ্ঠা মহিলা। মেজাজ অসম্ভব খারাপ হয়ে এলো মুন্নি সরকারের। এজন্যই বোধহয় মানুষের ভালো চাইতে নেই। সে যেখানে মেয়েটির ভালো করতে চাইছে, সেখানে মেয়েটি তাকে বারবার হেনস্থা করে যাচ্ছে। সোফা ছেড়ে উঠে পড়লো মুন্নি সরকার, তাতে দাঁত চেপে কটমটিয়ে বলল, আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে তুমি মেয়ে কিনা, কারণ একজন মেয়ের স্বামীর আদর উপেক্ষা করার মতো শক্তি নেই। উল্লাসী বলল, আপনি কিন্তু আবারও বাজে কথা বলছেন। উল্লাসী বলল, হাজারবার বলবো, এত যখন এগুলো নিয়ে অ্যালার্জি, তোমরা তখন প্রেম কেন করেছিলে? উল্লাসী বলল, প্রেম কখন করলাম? বলতে গিয়েও থেমে গেল উল্লাসী। চোখ জোড়া জ্বলছে তার, মাথা ব্যথায় পুরো মাথা ঝিনঝিন করছে। এই মহিলাকে আর একদণ্ড সহ্য হচ্ছে না। মুন্নি সরকার বলল, আজ স্বামী পাশে আছে, তবে তুমি মূল্য বুঝতে চাইছো না। একদিন এমন সময় আসবে যখন তুমি তার মূল্য সংসার সবটাই বুঝবে, তবে সেদিন সে তোমার পাশে থাকবে না। এই মুন্নি সরকারের কথা সেদিন মনে পড়বে তোমার। একদমে কথাগুলো বলে হন্য পায়ে মুন্নি সরকার ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে যেতেই সোফা ছেড়ে উঠে দাঁড়ালো উল্লাসী। সদর দরজা বন্ধ করে এগুলো শোবার ঘরের দিকে। সেদিন রাতের পর শারীরিকভাবে সুস্থ হয়ে উঠলেও তার মনের ভেতর অশান্তি দিনের পর দিন ক্রমশ বাড়ছে। যার দরুন অদ্ভুত কিছু পরিবর্তন ঘটেছে তার মাঝে। যে মেয়ের রাতে একা ঘুমাতে ভয়ে আত্মা শুকিয়ে আসতো, সে আজ কদিন যাবৎ রাতে একা ঘুমায়। বিছানায় গুটিসুটি মেরে একা শুয়ে চোখ বুজে অজস্র ভয় কাজ করলেও তা নিয়ে টু শব্দও করে না। আজকাল তার চারিপাশের মানুষের প্রতি বেশ ভয় কাজ করে। তাদের কথায় প্রভাবিত হতে ইচ্ছে করে না মেজবার পাশাপাশি বসে গল্প করতে। হাজারবার আবদার করে চাইতে ইচ্ছা হয় না ছোট ছোট আদর। তাহলে কি নিজস্বতা বলতে যার মাঝে কিছুই ছিল না, আজ তার মাঝে সত্তা জেগে উঠেছে? আর এদিকে পরন্ত বিকেলে শীতল হওয়া জানলা ভেদ করে গায়ে এসে লাগছে উল্লাসের। দুপুর থেকে তার মন অসম্ভব খারাপ থাকলেও এখন মন খারাপ ভাবটা কেটে গেছে। নাম না জানা এক প্রশান্তির ছায়া এসে আঁকড়ে ধরেছে তাকে। খুব ইচ্ছে করছে পাখি হয়ে উঠতে খোলা ওই আকাশ পানে, তবে তা কি আদৌ সম্ভব? চিন্তার রাজ্যে বেশ খানিকক্ষণ পায়চারি করার পর চারিপাশ থেকে আজানের সুমধুর সুর শুনতে পেয়ে একটি দীর্ঘশ্বাস ফেললো উল্লাসী। উদাস মনে জানালা বন্ধ করে ওয়াশরুমের দিকে এগোতেই কানে এক কলিং বেলের শব্দ। কে এলো এই ভর সন্ধ্যায়? নিশ্চিত মুন্নি সরকার। কড়া করে আরো কিছু কথা না শোনালে উনি পিছু ছাড়বেন না বলে মনে হয় না।
অশান্ত পায়ে সদর দরজার দিকে এগোতে এগোতে উঁচু স্বরে উল্লাসী বলে উঠল, আপনি আবারও এসেছেন, কি সমস্যা আপনার? কি হ্যাঁ? কড়া গলায় কথাগুলো বলে দরজা খুলতে নিস্তেজ হয়ে পড়ল উল্লাসী। তার সামনে দাঁড়িয়ে রয়েছে বয়স্ক মতো এক লোক, ফর্সা গাল ভর্তি পাকা দাড়ি গোঁফ, মাথায় সাদা চুলকে আবৃত করে রেখেছে কালো টুপি, পরনে কালো জুব্বা। বিশাল দেহী লোককে দেখে দু কদম পিছিয়ে এলো উল্লাসী, কাপা গলায় বলল, কে আপনি? লোকটি বলল, এটা কি মেজবা শেখের বাসা? উল্লাসী বলল, জি। লোকটি বলল, তুমি কি উল্লাসী? উল্লাসী বলল, জি। লোকটির গম্ভীর মুখ খানিকটা নরম হয়ে এলো, ভারী গলায় সে বলল, মেজবা বাসায় আছে? উল্লাসী বলল, না। লোকটি বলল, তোমার সাথে আমার কথা আছে, চলো ভেতরে বসে কথা বলি। টুক চেপে দরজা আঁকড়ে ধরলো উল্লাসী, কম্পনত গলায় বলল, আমি আপনাকে চিনি না, আপনার সাথে আমার কোনো কথা থাকতে পারে না। লোকটি বলল, আমি সিকান্দর মির্জা, তোমার নানা, তোমার মা উষার বাবা, এবার ভেতরে যেতে পারি? বলেই পাশ ফিরলেন তিনি। কিছু দূরে দাঁড়িয়ে থাকা রক্ষীর উদ্দেশ্যে বলল, এই আনিস, সোহাকে গাড়ি থেকে নামিয়ে উপরে নিয়ে এসো। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দেওয়া হয়েছে, কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন আর ডিসক্রিপশন বক্সেও পাবেন। তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।